সঙ্গীন প্রণয় শক্তি লিখনীতে সুরাইয়া রাফা। আজকে থাকছে উপন্যাসটির ৪৬তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। রয়্যাল প্যালেসের ন্যায় লাইট গোল্ডেন থিমে সাজানো হয়েছে পুরো কৃতিকুঞ্জ। সকাল সকাল ভৃত্যরা কাজে লেগে পড়েছে। গেট থেকে শুরু করে ব্যাকইয়ার্ড পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে সৌন্দর্যের কৃত্রিম ছোঁয়া পড়েনি। চারিদিক গোল্ডেন পেরি লাইট আর হ্যাজাকের আলোয় ঝিকমিক করছে। গায়ে হলুদের অনুষ্ঠানে কোনো ডিসকোড থিম না থাকলেও বিয়েতে বরকনের সঙ্গে মিলিয়ে ড্রেস কোড থিম দেওয়া হয়েছে বেবি পিঙ্ক কালারের যে কোনো দেশীয় পোশাক। অতিথিদের বহুলাংশই রাতে আসবেন, তবে সন্ধ্যা নাগাদই বাড়িতে মানুষের কলরব শুরু হয়ে গিয়েছে। বিয়েবাড়ির স্বাদ আস্বাদনে সবাই ব্যস্ত, সেই সাথে হাতে হাতে কোমল পানীয় তো আছেই। সায়র, অর্ণব, এলিসা, ক্যাথলিন ওরা একসাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। একই রঙের বিভিন্ন কারুকাজের জাঁকজমক পোশাকে বিয়েবাড়ির সবার নজর কাটছে। সবাইকে বলে দেওয়া হয়েছে তারা কৃতিকুঞ্জের ছোট সাহেবের বিলেত ফেরত বন্ধু বান্ধব। এক কথায় আজকের অতিথিদের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ তারাই। এছাড়াও মামির বাড়ির সবাই এসেছে আজ, এমনকি রেজাও। আজ রেজাকে বেশ হাসি খুশি লাগছে। চোখে মুখে গম্ভীরতা, কপটতা কোনো কিছুর লেশমাত্র নেই ওর। রূপাত শাড়ি পরেছে আর মোখলেস চাচা পাঞ্জাবি। বিয়ে উপলক্ষে ওদের জন্য আলাদাভাবে এই উপহারগুলো পাঠিয়েছিল কৃতিক নিজেই। মোখলেস চাচা কিছুটা হাসি খুশি থাকলেও রূপার চোখ মুখ থমথমে, সমগ্র মুখশ্রীতে মলিনতা বিরাজমান। হয়তো এখনও বিয়েটা স্বাভাবিকভাবে নিতে পারছে না মেয়েটা। অবশ্য নিতে পারার কথাও নয়, তবে তাতে যায় আসে না জাহানারার। তিনি ছাবির গোছা কোমরে জ্বলিয়ে বেশ খুশিতেই দিব্যি ঘুরে ঘুরে ওর সাথে গল্প করে বেড়াচ্ছেন। সন্ধ্যা নাগাদ তিথিও এসেছে, নিজেকে দামি দামি শাড়ি গহনায় মুড়িয়ে পটের বিবিটি সেজে। সাথে তার বিলাভড হাজব্যান্ড খন্দকার সাহেবও আছেন। বড় বড় ভিআইপি গেস্টরা এখনও অনুপস্থিত। হয়তো সময়ের সাথে সাথে তারাও চলে আসবেন। যে সকল টুকটাক ভিআইপি অতিথিরা উপস্থিত হয়েছেন তাদেরকে আপাতত সময় দিচ্ছেন আজমেরি শেখ। বেশ কয়েকজন অফিস ক্লায়েন্টদের সাথে কুশল বিনিময় করায় তিনি যখন বেশ ব্যস্ত, ঠিক সেই সময় হুট করে একজন প্রতিবেশী এসে তাদের কথার মাঝখানে ঢুকে কিছুটা উৎসুক হয়ে আজমেরি শেখকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপা, আপনার ছোট মেয়েটাকে তো দেখলাম না, ওকে দেখার খুব ইচ্ছে তো জানেন। আমাদের ছেলে ভালো ইঞ্জিনিয়ারিং পড়ে, যদি বিয়ে দিতেন। মহিলা কথা শেষ করার আগে আজমেরি শেখ অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকিয়ে নিজের অ্যাসিস্ট্যান্টকে শুধালেন, কৃতিক কোথায়? এখানে নেই তো। আমি চাই না অনুর বিয়েতে কোনোরূপ ঝামেলাঝাটি হোক। আজমেরি শেখের এহেন অগ্রাহ্য ভঙ্গিমায় মহিলাটি হতবাক, অপমানও বোধ করলেন কিছুটা। মনে মনে ভাবলেন তিনি কি জিজ্ঞেস করলেন আর আজমেরি শেখ কেমন বিরূপ প্রতিক্রিয়া করল। এ আবার কেমন আতিথেয়তা, আজীব। নীলিমা সেজেগুজে এসে মাত্রই ওর রুমে প্রবেশ করল। দরজা খোলাই ছিল। খাটের ওপর বসে লেজ নাড়ছে ডোরা। ওকে একটা সুন্দর বারবি ড্রেস পরিয়ে বসিয়ে রাখা হয়েছে। নীলিমার রুমে এসে প্রথমে ডোরাকে একটু আদর করে ওরুর দিকে চাইল। ওরু এখনও কানে টানা ঝুমকো পরা নিয়ে বেশ কসরত করে যাচ্ছে। নীলিমা এগিয়ে গিয়ে ওরুর হাত থেকে দুলটা নিয়ে ওকে পরিয়ে দিতে দিতে ওর প্রশংসা করে বলল, তোকে মাত্রাতিরিক্ত সুন্দর লাগছে রে ওরু। আর এই লম্বা চুলগুলো, ইস কি সুন্দর, কারো নজর না লাগুক। তারপর একটু দুষ্টুমি করে বলল, অবশ্য যার নজর লাগার সে অলরেডি লাগিয়ে দিয়েছে। ওরু মৃদু হেসে নীলিমাকে অভিবাদন জানিয়ে বলল, তোকে বুঝি কম সুন্দর লাগছে? হবু দুলাভাই তোর রূপের আগুনে ঝলসে গেল বলে। যাক, ঝলসে বারবিকিউ হয়ে যাক, তাতে আমার কি। কথাটা বলে নীলিমা একফালি মুচকে হাসি ফেরত দেয়। পরক্ষণে ভাবুক হয়ে ওরুকে শুধায়, হ্যাঁ রে, নিচে সবাইকে দেখলাম, কিন্তু তোর বর মহাশয়কে তো দেখলাম না, সে কোথায়? প্রত্যুত্তরে ওরু ঠোঁট উল্টে কিছুটা অন্যমনস্ক হয়ে বলে, উনি তো সকালবেলা অফিসে গিয়েছে কি দরকারি কাজ আছে বলে। বলেছিল তো সন্ধ্যার আগে ফিরে আসবে, কি জানি এখনো আসলো না কেন। নীলিমা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বুঝলাম, কিন্তু অনু আপা কোথায় বলতো? ওরু ঘুরে দাঁড়িয়ে ডোরাকে কোলে তুলে নিয়ে বলে, আপাকে তো সে বিকেলবেলায় মেয়েরা সাজাতে এসেছিল, তারপর তো আর বের হলো না। চল গিয়ে দেখে আসি। তাছাড়া এমনিতেও আপা সেই সকাল থেকে কান্নাকাটি করছে, আমি সামনে গেলে আমারও কেমন কান্না পেয়ে যাচ্ছে।
নীলিমা অরুর সাথে আর মন খারাপের নদীতে জোয়ার দিল না, উল্টে স্বাভাবিক কণ্ঠে বলল, চল গিয়ে দেখে আসি, আপাকে নিশ্চয় অনেক সুন্দর লাগছে, বরযাত্রী এলো বলে। নীলিমার অরু করিডোর পেরিয়ে অনুর রুমে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই হন্তদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে এলো অনু। অকস্মাৎ বেরিয়ে আসায় ওরা তিনজন ধাক্কা খেতে খেতেও সামলে নিল। অনুর পরনে ভারী বিয়ের সাজ, বেবি পিঙ্ক ভারী লেহেঙ্গাটা দু হাতে ধরে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে অনু। সাজানো গোছানো প্রতিমার মতো মুখটায় ভর করেছে অযাচিত আতঙ্ক। তীব্র শ্বাস প্রশ্বাসের তালে তালে হাফড়ের মতো ওঠানামা করছে ওর বুক। অনুকে এমন বিভ্রান্ত চেহারায় দেখে ভাঁজ পড়ল অরুর কপালে। নীলিমাও আশ্চর্য বনে গিয়ে শুধালো, কি হয়েছে অনু আপা, তুমি ঠিক আছো? নীলিমার কথার জবাব দেয় না অনু, উল্টে শুষ্ক ঢোক গিলে অরুকে জিজ্ঞেস করে, অরু, মা কোথায়? অরু ঠোঁট নাড়িয়ে কিছু জবাব দিতে যাবে, তখনই পেছন থেকে আজমেরি শেখ কথা ছোড়েন ফের, কি প্রয়োজন? বরযাত্রী এসে পড়েছে, তোমাকে নিচে যেতে হবে। অনু ওদের দুজনকে পাশ কাটিয়ে এগিয়ে এসে আজমেরি শেখের দুবাহু ধরে গলা খাদে নামিয়ে কাপা কণ্ঠে বলল, মা, মা, আমার মনে হলো আমি ওই লোকটাকে দেখেছি, জানালা দিয়ে দেখেছি। অতিথিদের মাঝে দিব্যি দাঁড়িয়ে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। হুট করে দেখে আমার আত্মা কেঁপে উঠেছে। আর আজমেরি শেখ মেয়েকে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বললেন, অযথা কথা রাখো অনু, এমন একটা শুভ দিনে একটা শয়তানের মুখের কথা আনলে কোন আক্কেলে? তাছাড়া পুরো বাড়ি বডিগার্ড দিয়ে সুরক্ষিত, সন্দেহভাজন কেউ এলে নিশ্চয়ই আমাকে ইনফর্ম করা হতো। শুধু শুধু এসব ভেবে নিজের স্পেশাল দিনটাকে মাটি করো না তো। আমি আসছি, নিচে অতিথিরা অপেক্ষা করছেন। আজমেরি শেখ সামনে কয়েক কদম পা বাড়িয়ে ফের ঘুরে তাকিয়ে অরু আর নীলিমাকে উদ্দেশ্য করে বলল, অনুকে নিয়ে জলদি এসো। প্রত্যয় বসে আছে ফুল সজ্জিত স্টেজে, চারিদিকে বিয়ে বাড়ি আমেজ। অতিথিরা সবাই কনেকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। অমিত হাজির, তাকে কিঞ্চিত ক্লান্ত দেখালেও মুখে লেগে আছে এক চিলতে প্রাণোজ্জ্বল হাসি। কালকে সবাই নাচ গান করলেও আজকে কেমন মনমরা হয়ে বসে আছে কৃতিকের বন্ধু মহল। বউ সাজে কনেকে দেখার চেয়েও দ্বিগুণ আগ্রহ নিয়ে সামনের দিকে উঁকিঝুঁকি দিচ্ছে সায়র, হয়তোবা প্রিয় মানবীকে এক ঝলক দেখার উদ্দেশ্যে, তার রাগিনীর চাহনিতে আরও একবার ভস্ম হতে হতে প্রাণে বেঁচে যেতে। সায়র নিজেও বুঝতে পারছে না এইটুকু হাঁটুর বয়সী মেয়েটার মাঝে মজার ছলে ঝগড়া করতে করতে কখন যেন তীরের ফলার মতোই হুট করে মনে গেঁথে গেল পুরান ঢাকার এই শ্যামলতা রাগিনী। এখন তো আমেরিকা ফিরে গিয়েও শান্তি নেই, বারবার মনে হবে রাগিনীটা থাকলে ভালো হতো, একটু ঝগড়া করে সময় কাটানো যেত। সবার মাঝে থেকেও শুধুমাত্র নীলিমাকেই দেখতে চাইছে সায়রের তৃষ্ণার্ত ব্যাকুল দুচোখ। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ ঘনিয়ে এলো। সকল জল্পনা কল্পনা শেষে স্টেজের দিকে পা বাড়ালো আজকের মোক্ষম চরিত্র। সবার দৃষ্টি যার দিকে নিক্ষিপ্ত। আজকের অনুষ্ঠানের সবচেয়ে সুন্দর রমণীটি, প্রত্যয়ের হবু স্ত্রী, ওর মনের রানী, ওর হৃদয় হরণী, মিসেস অনন্যা এহসান। অরু আর নীলিমার সাথে ছিল অনুর, সেই সাথে আরও ছিল প্রত্যয়ের বোন আর আত্মীয় স্বজনরাও। অনু ধীর পায়ে লেহেঙ্গা সামলে প্রত্যয়ের নিকট এগিয়ে আসছে, ফিনফিনে দোপাট্টা দিয়ে মাথায় এক হাত ঘোমটা টানা। তার আড়াল থেকেই অপার সৌন্দর্য ঠিকরে পড়ছে মেয়েটার। প্রত্যয় দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে। অনুর এক একটা পদধ্বনি যেন প্রত্যয়ের বুকে আনন্দ আর উত্তেজনার ঝড় বইয়ে দিতে সক্ষম। অবশেষে প্রত্যয়ের ঝড়ো হাওয়া মনে ইলশে গুড়ি বৃষ্টি নামিয়ে স্টেজে উঠে আসে অনু। প্রত্যয় নিজের এক হাত বাড়িয়ে তাকে সাদরে আমন্ত্রণ জানায়। অনু তা গ্রহণ করে এগিয়ে গিয়ে প্রত্যয়ের পাশের রাজকীয় ডিভানে বসে পড়ে। যদিও বা ওদের দুজনের মাঝে ফুলের এক বিস্তার পর্দা ঝুলানো, কেবল 3 কবুলের পরই তা তোলা হবে, আর বর তখনই বউয়ের মুখ দেখবে, আর সত্যিকারের তার বউয়ের মুখ। ক্যাটারিংয়ের এদিকে সুস্বাদু খাবারের গন্ধে মৌমো করছে চারিপাশ, ওদিকে এই মুহূর্তে কনের মুখ দেখা নিয়ে বরের বাড়ির সবাই ব্যস্ত। আর এদিকে বরের এক পায়ের জুতোটা আঁচলের তলায় লুকিয়ে চোরের মতো চারিপাশে উকিঝুঁকি দিচ্ছে নীলিমা। নীলিমা এক কোণে দাঁড়িয়ে অনবরত দাঁত দিয়ে নখ কাটছিল। তখন হুট করেই কে যেন নিঃশব্দে কাঁধে হাত রাখল ওর। অকস্মাৎ ঘটনায় চকিতে লাফিয়ে উঠে পেছনে চোখ ঘোরালো নীলিমা।
দেখতে পেল ওর দিকে সন্দিহান দৃষ্টিতে চেয়ে আছে সায়র। সায়রকে দেখা মাত্রই নীলিমা ঝাঁঝিয়ে ওঠে। তৎক্ষণাৎ দাঁত খিচিয়ে বলে, এখানে কি চাই? সায়র নিজ গ্রিপটা আরেকটু সামনে বাড়িয়ে নীলিমার ডাগর চোখের পাতায় সন্দিহান চোখ দুটো রেখে শুধালো, কাউকে খুঁজছো? নীলিমা ঠোঁট বাঁকিয়ে জবাব দিল, জি না, আর খুঁজলেও আপনাকে খুঁজিনি, জানতো আজাইরা। নীলিমার কথা গায়ে মাখল না সায়র। মেয়েরা এমন একটু আধটু ঝাঁঝিয়ে কথা বলে, ওতে বেশ কিছু অসুবিধা নেই। হর্ণব কত শুনেছে এমন। থাপ্পড় খেতে খেতে ওর গলাটাই বোধ হয় বেঁকিয়ে গিয়েছে। তবুও তো শেষমেশ এলিসাকে পেয়ে গেল। নীলিমা আর যাই হোক, থাপ্পড় মারার সাহস নিশ্চয় দেখাবে না। কখনোই না। জায়গাটা সরু, এদিক দিয়ে ক্যাটারিংয়ের লোকজন আসা যাওয়া করছে হরদম। নীলিমা সেখানে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে, সেই সাথে সায়রও। নীলিমা চুপচাপ শান্ত মস্তিষ্কে দাঁড়িয়ে আছে দেখে সায়রর কানের কাছে মুখ নিয়ে নরম স্বরে শুধালো, এই মেয়ে আমেরিকা যাবে আমার সাথে? নীলিমা নিজ ভ্রুযুগল কুঞ্চিত করে বলল, কি? সায়র ফের আওড়ালো, বলেছি আমার সাথে নিয়ে যাব তোমায়, নয়তো এত রাগ কাকে দেখাবে তুমি? হ্যাঁ, তুমি তো রীতিমতো আমাকে মিস করবে। দেখা যাবে আমার উপর রাগ ঝাড়তে না পেরে তোমার বদহজম হয়ে গেল, তারপর বমি, আর তারপর ডিসেন্ট্রি। কথাটুকু শেষ করে চোখেতে দাঁত দিয়ে জিভ কাটল সায়র। পরক্ষণে এদিক ওদিক নাসূচক মাথা নাড়িয়ে মুখমণ্ডলে কৃত্রিম গম্ভীর ভাব টেনে বলল, নো ওয়ে, আমার জন্য কারো ডিসেন্ট্রি হবে? সেটা তো হতে পারে না। পুরো আমেরিকা জানে আমি ভারী সদয় হৃদয়ের মানুষ, তাহলে এই নির্দয় কাজটা কি করে করব আমি? কিছুতেই না। তোমাকে এমন ঘোর ডিসেন্ট্রির আশঙ্কার মধ্যে রেখে আমি তো কখনোই ওদেশে গিয়ে শান্তি পাবো না রাগিনী। তার চেয়ে তুমি বরং আমার সাথে। সায়র টেপ রেকর্ডারের মতো এক নাগারে কথা বলেছে তো বলছেই, থামাথামির নামই নিচ্ছে না। এই পর্যায়ে এসে ওকে মাঝপথে থামিয়ে দিল নীলিমা। ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কটমটিয়ে বলল, চুপ করবেন আপনি? তখন থেকে ডিসেন্ট্রি বলে আমার পেট খারাপ করে দিলেন। বলি, এসব বলতে আপনার কি মুখে বাঁধে না একটুও? সায়র বলতে চাইল, ডিসেন্ট্রি একটা প্রাকৃতিক সমস্যা, সেটা আবার মুখে বাঁধার কি আছে? তবে কথা এগোতে পারল না আর। তার আগেই ক্যাটারিংয়ের লোকের ধাক্কা খেয়ে নিজেকে সামলাতে না পেরে আচমকা পা ফসকে উল্টে পড়ল নীলিমার শরীরের ওপর। অসাবধানতায় ওর হাতটা গিয়ে ঠেকল নীলিমার মেদহীন লতানো উন্মুক্ত কোমরের ভাঁজে। নীলিমা সায়রকে সামলালো ঠিকই, কিন্তু পরক্ষণে চরম সাহসিকতা আর জেদের বহিঃপ্রকাশ ঘটিয়ে সায়রের গালে ঠাটিয়ে চর বসালো। আচমকা চর খেয়ে সায়র অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল নীলিমার পানে, কিন্তু তার চেয়েও বেশি অঙ্গার দেখা গেল নীলিমার চোখে মুখে। এক পর্যায়ে সায়রের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে কেঁদে উঠল নীলিমা। কিছু মানুষ আছে রাগ দেখাতে গিয়ে কান্না পেয়ে যায়। নীলিমা বোধ হয় ওই ক্যাটাগরিতে পড়ে। নীলিমা কাঁদছে দেখে চোখ মুখ কিছুটা স্থির করল সায়র। চারিদিকে চোখ বুলিয়ে নরম কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কাঁদছো কেন? কি হয়েছে? আই এম সরি, এটি ইচ্ছে করে হয়নি, আমি ইচ্ছে করে তোমার ওখানে। সায়রের কথা না শুনে মাঝপথে চোখ মুছতে মুছতে গট পায়ে ওখান থেকে চলে গেল নীলিমা। নীলিমা চলে যেতে কোথা থেকে যেন ওরু এসে চারিদিকে উকিঝুঁকি দিয়ে বলে ওঠে, আরে জুতোটা তো এখানে পড়ে আছে। তাহলে নীলিমা কাঁদতে কাঁদতে ওদিকে কোথায় যাচ্ছে? সায়র তখনও সেখানে দাঁড়িয়ে এক ধ্যানে নীলিমার যাওয়ার পানে তাকিয়েছিল। ওরু জুতোটা হাতে নিয়ে সায়রের দিকে তাকিয়ে অসহায় সুরে বলল, আর বলবেন না ভাইয়া, বিয়ে ঠিক হওয়ার পর থেকে মেয়েটা শুধু শুধু কাঁদে। আশ্চর্য। অরুর কথায় যেন আকাশ থেকে পড়ল সায়র। তৎক্ষণাৎ চোখ বড় বড় করে শুধালো, কি বললে তুমি? নীলিমার বিয়ে ঠিক হয়েছে? কবে, কোথায়, কখন? অরু ঠোঁট উল্টে ভাবেলাসীন কণ্ঠে জানালো, এই তো আবার বিয়ের 2-3 দিন পরে আকদ হবে, পরবর্তীতে পড়াশোনা শেষ হলে তুলে দেওয়া হবে। সায়রের গলাটা ধরে এসেছে। অরুর কথার পাছে ও আর দ্বিতীয় প্রশ্নটা করে উঠতে পারল না সাহস দেখিয়ে। কেমন যেন পুরো দুনিয়া দুলছে ওর চোখের সামনে। তাই অরু আর দাঁড়ালো না, জুতোটা নিয়ে হেলে দুলে চলে গেল অন্দরমহলের দিকে।
অন্দরমহলের ভেতরে প্রবেশ করে সিঁড়ি চাপিয়ে দোতলার করিডোরে পা রাখতেই থমকে গেল ওরু। পা দুটো আটকে রইল সেখানেই। দক্ষিণের বাতাসে দোদুল্যমান জানালার দিকের মোমবাতিগুলো সব নিভে পড়ে আছে। সেখানে শটান দাঁড়িয়ে নিকোটিনের ধোঁয়া ছাড়ছে এক দীর্ঘদেহী পুরুষ। লোকটা উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। তবে অরুর তাকে চিনতে অসুবিধা হলো না খুব একটা। তাই খুব বেশি না চিন্তা করেই সহসা এগিয়ে গিয়ে পেছন থেকে লোকটাকে ডেকে উঠল ওরু। অমিত ভাই। অমিতের বন্ধুত্বসুলভ আচরণে বরাবরই বিমোহিত ওরু। কখনো এমন কোনো ঘটনা কিংবা আচরণ ওর নজরে পড়েনি যার কারণে অমিতকে এড়িয়ে যেতে হবে কিংবা ঘৃণ্য নজরে দেখতে হবে। তবুও সেদিনের ঘটনার পর থেকে কৃতিকের ভয়ে বলা চলে অমিতকে এক প্রকার এড়িয়ে চলেছে ওরও। কিন্তু আজ তো সে বাড়ি বয়ে এসেছে, তার উপর বহুদিনের অসুস্থতা ছাপিয়ে একটুখানি সুস্থ হয়েছে লোকটা। সেই সুবাদে অমিতের সাথে নিজ থেকে কথা বলার জন্য এগিয়ে গেল ওরু। অমিত ঘুরে তাকালে ওরু আন্তরিক হেসে শুধালো, অমিত ভাই এখন ঠিক আছেন? পায়ের কি অবস্থা? ওরুর প্রশ্নে এক টুকরো হাসি ঠোঁটের আগায় খেলা করে গেল অমিতের। অতঃপর হেসে জবাব দিল অমিত, এখন ঠিকঠাক। তোমার কি খবর? নোবেলটা কত দূর এগোলো? অমিতের প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ হলো না ওর। তার আগে ওর চোখ গেল দমকা হাওয়ায় নিভে যাওয়া মোমবাতিগুলোর দিকে। ও তাড়াহুড়ো করে অন্য পাশ থেকে আরেকটা জ্বলন্ত মোম নিয়ে এসে লম্বা চুলগুলোকে কাঁধের একপাশে রেখে জানালার কাছে আয়েশ করে বসে নতুন উদ্যমে জ্বালাতে শুরু করলো মোমবাতিগুলো। কাঁচা হাতে মোম জ্বালাতে জ্বালাতে ওরু আর খেয়ালই করেনি অমিত এখনও আছে না চলে গিয়েছে। চুল সরানোর দরুন মোমের নরম আলোটুকু ঠিকরে পড়েছে ওরুর দবদবে কোমল পৃষ্ঠদেশে। নতুন লেহেঙ্গার এই ব্লাউজের গলাটা বেশ বড়, এতই বড় যে কৃতিকের হলুদ লাগানো অংশ স্পষ্ট দৃশ্যমান। এরকম অপ্রত্যাশিত অথচ আকাঙ্ক্ষিত দৃশ্য দেখেই চোখ আটকে গেল অমিতের। লোভাতুর কামুক চোখ দুটো ঘুরে ফিরে আটকে যাচ্ছে ওই একই জায়গাতে। অরুর প্রতি খারাপ আগ্রহ, লালসিত কিংবা দুশ্চরিত্র মনোভাব কোনো কালেই ছিল না অমিতের। বরাবরই মনের এক কোণে অরুকে নিজের সহধর্মিণী, নিজের অর্ধাঙ্গিনী বানানোর ক্ষুদ্র প্রয়াস করেছে আড়ালে আবদালে। কিন্তু এই মুহূর্তে নিস্তব্ধ রাতে ওর সভ্য পুরুষসত্তাটা কোথায় যেন যাচ্ছে ক্রমশ। অমিত নির্লজ্জের মতো অরুর দিকে তাকিয়ে আছে আর শুষ্ক ঢোক গিলছে বারে বারে। শুধু ভাবছে অরুর ওই নরম তুলতুলে শরীর অবধি পৌঁছাতে গেলে কতটা বাধা অতিক্রম করতে হতে পারে, ঠিক কতটা। অমিত যখন অরুর দিকে তাকিয়ে আবেশিত ঘোরে বিভোর, সেই ঘোরের মাঝে হুট করে কপাল কুঁচকে গেল ওর। অস্ফুটে অমিত অরুর পিঠের দিকে হাত বাড়িয়ে বলে ওঠে, কি রেগে আছে? হলুদ? এখানে হলুদ কে লাগালো? অমিতের হাতটা অরুর পিঠে ছুঁই ছুঁই। হয়তোবা মেঘা সেন্টিমিটারের দূরত্ব এখন অবশিষ্ট, আবার তার কম হতে পারে। ঠিক তখনই হুট করে একদম অকস্মাৎ ঝড়ের গতিতে বাজ পাখির মতো ছো মেরে ওর হাতের কবজিটা শক্ত করে চেপে ধরল কেউ। আচমকা ঘটনাতে অপ্রস্তুত হয়ে গেল অমিত, সেই সাথে কিছুটা ভয়ও পেল। ভ্রম কেটে যেতেই অরুর থেকে চোখ সরিয়ে হাতের চাপে ওর কবজিটা ভাঙার জন্য উদ্যত হওয়া লোকটাকে দেখার উদ্দেশ্যে সামনে দৃষ্টিপাত করল অমিত। পিঠের ওপর অচেনা হাতের আলতো স্পর্শ অনুভব হতেই ভয়ে ছিটিয়ে গিয়ে তাড়াহুড়ো করে চুলগুলো পিঠে ছেড়ে দিল ওরু। তারপর হকচকিয়ে পেছনে ঘাট গড়িয়ে তাকাতেই অজানা ভয় হৃদয় নেড়ে উঠল ওর। তৎক্ষণাৎ শুকনো ঢোক গিলে কয়েক কদম পিছিয়ে গেল ওরও। দেখল ওরই সামনে অমিতের কবজিটা চেপে ধরে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে স্বয়ং কৃতিক। পুরো বাড়ি ভর্তি সকলে বেবি পিঙ্ক থিমে জামা কাপড় পরে থাকলেও কৃতিকের পরনে এখনও ব্ল্যাক স্যুট, এক হাতে কিছু পাইল। দেখে বোঝা যাচ্ছে মাত্রই অফিস থেকে ফিরেছে সে। আর এই মুহূর্তে আগ্নেয়গিরির দাবানলের মতোই ফুরফুর করে আগুনের লেলিহান শিখায় জ্বলে উঠেছে ওর সর্বজ্ঞ মস্তিষ্ক জুড়ে। কিন্তু কৃতিক সুকৌশলী, যার ফলস্বরূপ নিজের মেজাজটাকে সুকৌশলে সামলালো। কয়েক মুহূর্ত বাদে অমিতের হাতটা আস্তে করে ছেড়ে দিয়ে গভীর অথচ মসৃণ আওয়াজে প্রশ্ন ছুড়ল অমিতকে, কি করছিলে তুমি এখানে? অতিথিরা তো সব নিচে অপেক্ষা করছে। কৃতিকের কথার পেছনে অমিত আমতা আমতা করে মাথা চুলকে বলল, এই তো স্মোক করতে এসেছিলাম। তারপর হুট করে অরুর সাথে দেখা হয়ে গেল, তাই না অরু? অরুর দিকে তাকিয়ে ফিকে হাসলো অমিত। পরক্ষণে কৃতিকের দিকে তাকিয়ে পুনরায় অমিত বলে, আমি নিচে গিয়ে দেখছি কাজী সাহেব এলো কিনা, তোমরাও চলে এসো কেমন? অপ্রস্তুত ভঙ্গিতে কথাটুকু শেষ করে দ্রুত পদধ্বনিতে দোতলা ত্যাগ করে অমিত।
অমিত চলে গিয়েছে কি যায়নি, নিজের ঘাড় ফুটিয়ে অরুর সামনে এসে কোনোরূপ কথা কিংবা জবাবদিহিতা ছাড়াই ওর গালে নিজের সর্বশক্তি প্রয়োগ করে চড় বসালো কৃতিক। চড়টা এত জোরে ছিল যে অরুর চুলের পাঞ্চ ক্লিপটা ছিটকে পড়ল অদূরে। থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে কাপা গলায় কাইকুই করে অরু বলে, আমি এই চুপ, শাট ইউর ফাকিং মাউথ। কৃতিকের রক্তিম চোখ আর কঠোর ধমকে আরেক দফা কেঁপে উঠল অরুর ছোট্ট শরীরটা। এই মুহূর্তে জবাব দেয়া কিংবা কষ্টে নয়, বরং ভয়ে কাঁপছে অরু। তবে ওর তো কোনো দোষ নেই, সেটা কৃতিককে বোঝাতে হবে তো। কিন্তু কৃতিক বুঝল না, উল্টো অরুর চোয়ালটা শক্ত হাতে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, ওই বাস্টারটা তোর শরীরের দিকে হাত বাড়ানোর সাহস কোথায় পেল? জবাব দে। ওই নোংরা হাতটা আমার জিনিসকে স্পর্শ করেছে। আমি তো তোকে আজ মেরেই ফেলবো অরু। তুই জানতিস আমি কতটা খারাপ, তাহলে কলিজায় এত সাহস কোথা থেকে এলো? হাউ ফাকিং ডিয়ার ইউ টু টক উইথ সামওয়ান লাইক অমিত? গলা উঁচিয়ে চিৎকার করে উঠল কৃতিক। অরু ব্যথায় জর্জরিত, সেই সাথে ভয়ে তটস্থ। কথা বলার কোনো পরিস্থিতি অবশিষ্ট রাখেনি কৃতিক। তাই উপায়ন্তর না পেয়ে ফোপাতে ফোপাতে চোখের জল ফেলেছে মেয়েটা। হৃদয়টা ওর ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত কিনা অমিত এমন একটা কাজ করে বসল। কৃতিক দমল না, একইভাবে অরুর গলাটা চেপে ধরে বলল, আমি জানি তুই কিচ্ছু করিসনি, তুই বুঝতেও পারিসনি এমন কিছু হবে, কিন্তু তুই অন্যায় করেছিস অরু, ঘোর অন্যায় করেছিস। আমি বারণ করা সত্ত্বেও অমিতের সাথে কথা বলার স্পর্ধা দেখিয়েছিস। তোকে আমি কতবার সতর্ক করেছি, আপন ভাই ছাড়া আর কোনো ভাই আদতে ভাই নয়, বলিনি বল? আনসার মি। রাগে আক্ষেপে অরুকে ঝাঁকিয়ে কথাটা জিজ্ঞেস করল কৃতিক। অরুর কান্নার আওয়াজ জোরালো হলো। কৃতিক তীব্র রাগে অরুকে সামান্য ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে পরনের ব্লেজার আর ফাইলগুলো করিডোরের মেঝেতে ছুঁড়ে মারল। পুরো অন্তর্মহল খাঁ খাঁ করছে। এদিকে একটা কাক পক্ষীও নেই। বাইরে সবার আনন্দ উল্লাসের শোরগোল শোনা যাচ্ছে। হয়তো বিয়ে সম্পন্ন হয়েছে। এটার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিল কৃতিক। বিয়ে সম্পন্ন হয়েছে ব্যাপারটা বুঝতে পেরে অরুকে ওর রুমে আটকে রেখে হাতে একটা হকি স্টিক নিয়ে নিজের সফেদ রঙা শার্টের হাতাটা গোটাতে গোটাতে নিচে চলে যায় কৃতিক। যাওয়ার আগে ওরকে উদ্দেশ্য করে তির্যক কণ্ঠে বলে, আমি ফেরার আগ পর্যন্ত এখান থেকে এক পাও নড়লে তোর খবর আছে, এই দেহে প্রাণ থাকবে না। কৃতিক হকি স্টিক সমেত নিচে এসে সরাসরি প্রত্যয়ের মাকে জিজ্ঞেস করল, অমিত কোথায়? প্রত্যয়ের মা বিয়ে বাড়িতে ব্যস্ত সময় পার করছেন, তাই কোনো কিছু খেয়াল না করে তিনি বললেন, ও তো বাবা মাত্রই বেরিয়ে গেল, কি জরুরি কাজ আছে বলল। কৃতিকও আর দাঁড়ালো না সেখানে। বড় বড় পা ফেলে বাইক নিয়ে সোজা বেরিয়ে গেল কৃতিককুঞ্জ থেকে। আর কেউ খেয়াল না করলেও এই পুরো ঘটনাটা খেয়াল করলো কৃতিকের বন্ধুরা। কৃতিক বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এলিসা তড়িঘড়ি করে বলে উঠল, অর্ণব, সায়র, ওকে আটকা জলদি, নয়তো যাকে মারতে যাচ্ছে তাকে আজ মেরেই ফেলবে। অর্ণব, সায়র আর ঘটনা বোঝার জন্য অপেক্ষা করে না। কোনো কিছু না ভেবেই ওরাও বাড়ির গাড়িটা নিয়ে দ্রুত গতিতে বেরিয়ে পড়ে কৃতিকের পিছু পিছু। জ্যোৎস্না মাখা রাত। অমিতকে পাওয়ার জন্য খুব বেশি দূর যেতে হলো না কৃতিকের। মহল্লা ছাড়ানোর আগে অমিতের সাদা টয়োটা গাড়িটা ধরে ফেলল। কৃতিকের চোখে গাড়িটা পড়ার সঙ্গে সঙ্গে কোনো কিছুর আশঙ্কা না করেই একেবারে অমিতের গাড়ির সামনে গিয়ে স্ট্যান্ড করলো বাইক। মাথার হেলমেটটা খুলে বাইকের পেছন থেকে হকি স্টিক নিয়ে গাড়ির জানালায় কড়া নাড়তেই জানালার কাছ নামলো অমিত। জানালার কাঁচ নামাতেই কৃতিকের থমথমে মুখটা দেখে কিছুটা হতবাক চাহনি নিক্ষেপ করে অমিত বলে ওঠে, কৃতিক, তুমি এখানে? গাড়ি থেকে নামো আগে বলছি। অমিত কিছু না ভেবে ধীর পায়ে গাড়ি থেকে নেমে এলো। অতঃপর কৃতিকের হাতের হকি স্টিকের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে বলল, কি হয়েছে? কৃতিক জবাব দিল, আই এম সরি অমিত। এরপর আর কোনো কথা নয়, সরাসরি অমিতকে হকি স্টিক দিয়ে আক্রমণ করে বসল কৃতিক। কয়েক ঘা শক্ত প্রহার শরীরে আছড়ে পড়তে কিছুটা টলে পড়ল অমিত, কিন্তু ও নিজেও তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। যথেষ্ট বলবান পুরুষ অমিত। কিছুদিন আগে অ্যাক্সিডেন্টের কারণে শক্তির কিছুটা ক্ষয় হলেও এতটাও দুর্বল নয় যে কৃতিকের হকি স্টিকের প্রহারের বিপরীতে ও চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে। এবং সেই শক্তিরই বহিঃপ্রকাশ ঘটালো অমিত। উঠে গিয়ে শক্ত হাতের ঘুষি ছাড়ল কৃতিকের নাক বরাবর। তৎক্ষণাৎ নাক পেটে রক্ত বেরিয়ে এলো ওর।
কৃতিকের সেটা আলগোছে মুছে নিয়ে ঠোঁট কামড়ে আঙ্গুলের ইশারায় অমিতকে বলল, গুড জব, জাস্ট হিট মি, না হলে তোমাকে মারতে আমার অনুশোচনা হচ্ছে। হিউ ফাকিং সাইকোপ্যাথ। কথাটা আউড়ে ওকে মারতে গিয়েও মারল না অমিত। থেমে গিয়ে উল্টো চিল্লিয়ে উঠে বলল, কেন মারছো তাহলে? কিসের শত্রুতা আমার সাথে তোমার? কৃতিক অমিতকে পুনরায় হকি স্টিক দিয়ে মারতে মারতে বলল, আই এম সরি অমিত, বাট তুমি খুব বড় মিস্টেক করে ফেলেছ। জানতে চাও সেটা কি? অমিতের শরীর ফেটে রক্ত বেরোচ্ছে, তবুও চোখে মুখে একরাশ কৌতূহল নিয়ে কৃতিকের পানে চাইল অমিত। কৃতিক চোয়াল শক্ত করে বলল, আজ যে মেয়েটার দিকে তুমি নোংরা চোখে চেয়েছিলে, যার শরীরে লালসা করে হাত বাড়িয়েছিলে, ওই মেয়েটা আমার বিয়ে করা বউ, আমার সম্পত্তি, আমার হার্টবিট, ইভেন শি ইজ মাই এভরিথিং। বাস্টার্ড। কৃতিকের কথা শুনে চমকে ওঠে অমিত। এই তাহলে কৃতিকের রাগের কারণ? কিন্তু এটা কি করে সম্ভব? অমিতের জানা মতে অরুর মা কৃতিকেরও সৎমা, তাহলে সৎবোন কি করে বউ হয়? OMG, ইটস আ হিউজ ব্লান্ডার। কিন্তু এখন কৃতিক নিশ্চয় এত বড় ভুলের জন্য অমিতকে ছেড়ে দেবে না। অমিত চুপচাপ শুষ্ক ঢোক গিলছে দেখে কৃতিক পুনরায় বলে, আগেরবার সতর্কবার্তা হিসেবে শুধু গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে ছেড়ে দিয়েছিলাম, তারপরেও ক্রমাগত একই ভুল করে গিয়েছো তুমি অমিত। কৃতিকের শেষ কথাটা শোনা মাত্র অমিত হতবিহ্বল হয়ে পড়ে। মনে মনে ভাবে, আগেরবারও অরুর ব্যাপারে কথা বলে যাওয়ার সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হতে হয়েছিল ওকে, আর এখনও। নিজের কথা শেষ করে কৃতিক পুনরায় অমিতকে হকি স্টিক দিয়ে প্রহার করতে যাবে, ঠিক তখনই কোথা থেকে যেন ছুটে এসে সায়র এবং অর্ণব দুজন মিলে তাড়াহুড়ো করে ধরে ফেলল হকি স্টিকটা। সেই সাথে সামলাতে ব্যস্ত হয়ে পড়ল উগ্র মেজাজি কৃতিককেও। অন্তর্মহল এখনও নিস্তব্ধ, কারো কোনো সাড়া শব্দ নেই। হয়তো এখনও সবাই বাইরের স্টেজে ওখানে বরকনে নিয়ে মেতে আছে, অথচ অরু এখানে একা রুমে বসে বসে হাঁটুতে মুখ বুঝে চোখের জল ফেলছে। লম্বা পরিপাটি চুলগুলো এলোমেলো হয়ে আছে, থাপ্পড়ের আঘাতে গালটা জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে হা করলেও ব্যথায় টনটন করে উঠছে। কৃতিকের মুখের আগে হাত উঠে যায় শরীরে, যা অরু প্রচণ্ড ভয় পায়। ওই জন্যই তো সবসময় ওই সব কাজ এড়িয়ে চলে যেগুলো কৃতিকের অপছন্দ, কিন্তু আজ না চাইতেও সে একই কাজ করলো। আর অমিত, যে মানুষটাকে ওর চোখ বন্ধ করে বিশ্বাস করলো, ভাইয়ের মতো ভরসা করলো, এমনকি কৃতিকের সাথে পর্যন্ত যাকে নিয়ে তর্ক করলো, সে কিনা এভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করলো। ছি, ভাবলেই গা গিন গিন করে উঠছে ওর। কাঁদতে কাঁদতে মাথাটা ধরে এসেছে ওর। একটু ঘুমাতে পারলে ভালো হতো। তার উপর নিচে আপা কি করছে কে জানে। ওর মস্তিষ্কে প্রবাহমান হাজারো ভাবনা ছেদ ঘটল কৃতিকের আগমনে। কৃতিক রুমে প্রবেশ করতে ঝকঝকে লাইটের আলোয় ওরু দেখল ওর নাকে মুখে রক্ত লেগে আছে। নিজের স্বামীর এহেন অবস্থা দেখে ওরু উদ্বিগ্ন হলো বটে, কিন্তু মুখ ফুটে কিছুই জিজ্ঞেস করলো না তীব্র অভিমানে। কৃতিক কোনো কিছু জিজ্ঞেস করার ফুসরত দিল না। এগিয়ে এসে অরুর হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল রুমের বাইরে, অতঃপর কোলে তুলে সিঁড়ি ভেঙে একেবারে নিচে বিয়ের আসরে। বিয়েবাড়িতে তখনও ওদের দুজনকে খুব কেউ একটা খেয়াল করেনি, কিন্তু যখন কৃতিক অরুকে টেনে এনে সবার মাঝে দাঁড় করিয়ে ওর সমগ্র মুখমণ্ডলটা চুমুতে চুমুতে ভিজিয়ে দিতে শুরু করলো, ঠিক তখনই পায়ের তলার মাটি কেঁপে উঠল উপস্থিত সকলের। ছোট বড় সবাই উপস্থিত এখানে, অথচ সবার মাঝখানে দাঁড়িয়ে দ্য গ্রেট অসভ্য খ্যাত জায়ান কৃতিক অরুর সমস্ত মুখে টুকরো টুকরো চুমু খেয়ে তবে থামল। ওদিকে আজমেরি শেখের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। অনুপ্রত্যয়কে আয়না দেখানো হচ্ছিল এতক্ষণ, কিন্তু এই মুহূর্তে আয়না দেখা বাদ দিয়ে ওরা কৃতিক অরুকে দেখায় ব্যতিব্যস্ত হয়ে পড়ল। অরুর অবস্থা মরিমরি, চারিদিকে জোড়া জোড়া কৌতূহলী আর সন্দিহান চোখগুলো এড়াতে নিজের চোখ দুটোই খিচিয়ে বন্ধ করে মাথাটা নুইয়ে রেখেছে অরু। কৃতিক প্রথমে অরুর আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ঢোকালো, তারপর শক্ত গলায় বলল, মাথা উঁচু কর অরু, রাইট নাও। চারিপাশের সকলে এখনও কিংকর্তব্য বিমূঢ়। তা দেখে কৃতিক সবার উদ্দেশ্যে বলে ওঠে, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ইটস দ্য বিগেস্ট মিস্টেক। কি আমি সবাইকে জানিয়ে শুনিয়ে ধুমধাম করে বিয়ে করতে পারিনি, বাট আই এম নট সিঙ্গেল এনিমোর, আই হ্যাভ আ ওয়াইফ। আর এখন এই মুহূর্তে আমি সবাইকে জানাচ্ছি, আমার পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে আমার বিবাহিতা স্ত্রী, মিসেস জায়ান কৃতিক চৌধুরী। হ্যাঁ জানি, এখনও অনেকের মনে অনেক প্রশ্ন রয়ে গিয়েছে, আমি সেটাও ক্লিয়ার করছি। আমার স্ত্রী আমারই সৎ মায়ের আগের পক্ষের সন্তান, এবং আমি জেনে শুনেই তাকে বিয়ে করেছি। উই আর হ্যাপিলি ম্যারিড নাও।
আশা করছি আমাদের সম্পর্ক নিয়ে কারোর মাঝে আর কোনো সন্দেহ কিংবা জটিলতা নেই এখন আর। যদি থেকে থাকে তাতে আমার কিছু যায় আসে না, কারণ জেকে কখনো সোসাইটির ধার ধারে না, নেভার এভার। এক নাগাড়ে কথাগুলো শেষ করে গলা কিছুটা খাদে নামিয়ে কৃতিক পুনরায় বলে, থ্যাঙ্কস ফর ইউর ভ্যালুয়েবল টাইম গাইজ, নাও ইউ ক্যান এনজয় দ্য ওয়েডিং পার্টি। শেষ বাক্যটার ইতি টেনে অরুকে এক প্রকার ফেলে রেখে হনহনিয়ে ভেতরে চলে গেল কৃতিক। আজ বোধহয় আর অরুর উপর থেকে রাগ কমবে না ওর। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।